নমস্কার, আমি বিধান সরকার। গত ক্লাসে আমরা দেখেছিলাম সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং সেই সাথে আরো দেখেছিলাম কিভাবে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি গণনা করি এবং অক্টাল সংখ্যা পদ্ধতি গণনা করি। আজকে আমরা বাইনারি কিভাবে গণনা করতে হয় এবং হেক্সাডেসিমাল কিভাবে গণনা করতে হয় সেটা দেখব এবং সংখ্যা পদ্ধতির যোগ কিভাবে করতে হয়, অর্থাৎ ডেসিমেলের যোগ। যে কোনো একটা পদ্ধতিটা তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে আমি বলবো তুমি ডেসিমেলের যোগ অবশ্যই আমরা সবাই পারি, ডেসিমেলের যোগ বিয়োগ সবাই পারি, কিন্তু মেইন কথা হচ্ছে আমরা পদ্ধতিটা জানি না। যদি আমরা পদ্ধতিটা শিখতে পারি তাহলে আমরা ডেসিমেলের যোগ, বাইনারির যোগ, অক্টালের যোগ, হেক্সাডেসিমেলের যোগ এবং বিয়োগ প্রত্যেকটাই আমরা করতে পারবো। তো আমরা আজকে দেখি, গত ক্লাসে জাস্ট আমরা বলছিলাম অক্টালের ক্ষেত্রে যে অক্টালের বেস হচ্ছে 8। তার মানে অক্টালের 0 থেকে 0, 1 2, আচ্ছা 1 2 3 4 5 6 7, এই 8টা অঙ্ক নিয়ে অক্টাল গঠিত। এই 8টি অঙ্কর পর এই যে 7 7 হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। এক অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার পর কি আসে? আমি বলছি 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা আসে। তার মানে অক্টালের ক্ষেত্রে 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 10। এই পদ্ধতিটাকে আমরা আরেকভাবে শিখছিলাম, একটু মনে করে দেখো যে আমরা বলছিলাম একবার লেখা শেষ, অঙ্কগুলো একবার লেখা শেষ, তারপর আমরা এক বসাবো, এক বসাবো, দেন হচ্ছে আবার অঙ্কগুলো 0 1 2 3 4 5 6 7। আচ্ছা এটা কিন্তু গ্যাপ। আচ্ছা, তার মানে 7 এর পর আমরা কত পাইতেছি? 1 এর পর 0 10 11 12 13 14 15 16 17। এই 17 এর পরে আমরা কয়বার লেখা শেষ ছিল? দুইবার লেখা শেষ ছিল, দুইবার লেখা শেষ। তার মানে প্রত্যেক জায়গায় আমি 2 বসাইছি, প্রত্যেক জায়গায় আমরা কি কত করে বসাইছি? 2 করে বসাইছি। তার মানে 2 এর পরে আবার 0 1 2 3 4 5 6 7। এইভাবে আমরা 20 21 অর্থাৎ 17 এর পরে অক্টালে আমরা বলবো কি 17 এর পরেই আমরা 20 পাইতেছি। তো 20 এর পর 21 22 23 24 25 26 27, 28 কিন্তু নেই। তো 28 নেই, 29 নেই, এরপর হচ্ছে 30। তো আমরা কিভাবে হেক্সাডেসিমেলে গণনা করব? আমরা দশমিক দেখেছিলাম এবং হচ্ছে অক্টাল দেখেছিলাম। সেম নিয়মে আমরা এখন অক্টাল দেখব, সরি হেক্সাডেসিমেল দেখব। তো হেক্সাডেসিমেল হচ্ছে, হেক্সাডেসিমেলের অঙ্ক সংখ্যা বলছিলাম যে 16। 16 অঙ্ক কি কি? 0, আমি আরেকটু উপর থেকে লিখি, 0 1 2 3 4 5 6 7 8 9 এর পর কি? এ বি, আচ্ছা এখানে সি সি ডি ই এফ। এই 16টা অঙ্ক হচ্ছে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এই 16টা অঙ্ক আছে। এরপরে কত হবে? 16 পরে 16টা অঙ্কর পর অর্থাৎ এফ এর পরে কত হবে? এফ হচ্ছে, আমরা একটু খেয়াল করি, আগে কি দেখছিলাম যে 17। অক্টালের ক্ষেত্রে দেখেছিলাম 17 হচ্ছে সবচেয়ে, সরি 7 ছিল সবচেয়ে এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। সেম ভাবে 77 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। 77 এর পরে আসবে 100। আমরা দশমিক যদি একটু দেখি, দশমিক 9 এর পরে কত আসতো? 10 আসতো। সেম ভাবে 99 এর পরে কত আসতো? 100 আসতো। কেন? কারণ এটা হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার পর 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা আছে। তার মানে 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10। আমরা এই পদ্ধতিতেও বলতে পারি যে এখানে কত আসবে? এফ এর পর আসবে কত? 10। এফ এর পর আসবে, আমি এগুলো মুছে দিই একটু। এফ এর পর কত আসবে? এফ এর পর আমরা বলতে পারি 10। আমরা এটা ছাড়াও করতে পারি, যেমন আমি বলছি কি আমাদের একবার অঙ্কগুলা লেখা শেষ, আমরা বারবার অর্থাৎ 16টা 1 দেব, 16 বার 1 দেব। 1 দেওয়ার পর
এই অঙ্কগুলো পুনরায় লিখবো, অর্থাৎ একের পরে শূন্য, একের পরে এক, শূন্যর পরে এক, দেন হচ্ছে দুই, দেন তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। আচ্ছা, নয়ের পরে কত? নয়ের পরে ওয়ান। এই দেখো, নয়ের পর এ, নয়ের পরে কিন্তু 10 না, হেক্সাডেসিমেল নয়ের পরে, নয়ের পরে 10 না, নয়ের পরে আসে এ, তার মানে 19-এর পরে আসবে 1 এ। সেম ভাবে 1 বি, 1 সি, 1 ডি, 1 ই, 1 এফ। কি আসবে? 1 এফ। আমরা এখানে যদি লক্ষ্য করি সি ডি ই এফ, এফ হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড় অঙ্ক, অর্থাৎ হেক্সাডেসিমেলে হচ্ছে এফটা হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক। তার মানে 1 এফ এর পরে আমার একবার, দুইবার লেখা শেষ। প্রথমে একবার লেখা হয়েছে, দেন এখন আরেকবার লেখা হয়েছে। তো আরেকবার লেখার পর কত? দুইবার লেখা শেষ, আমরা কি দিব? 2 দেব। তো আবার যদি এখানে 2 দেই, আমি এটা মুছে ফেলি একটু। আমি সেম ভাবে এখানে যদি আমি 2 দেই, 2 দেই, 2 2 2 2, তার মানে 2 0 2 1, 22 23 24 25 26 27 28 29 30। না, আমাদের হবে 2a, 2b, 2c, 2 2d, 2e, 2f, দেন হচ্ছে 30। এইভাবে যখন যাবে এফ এফ, এফ এফ এর পরে কত আসবে তোমরা একটু ভেবে দেখো। এফ এফ এর পরে কত আসবে? আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির পরে, দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টা অঙ্ক ছিল, 0 থেকে 9 এই 10টা অঙ্ক ছিল, এবং 9 ছিল সবচেয়ে বড় অঙ্ক। তো 9 এর পরে আসতো এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার পরে আসতো 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। সেম ভাবে 9 9 এর পরে আসতো কত? এটা ছিল 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা 9 9। এরপরে আসতো 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে আমরা দেখব বড় অঙ্ক কোনটা। তো এখানে বড় অঙ্ক কোনটা? এফ। তো আমরা এফ এর পরে আনছিলাম, আমরা দেখি এখানে এফ এর পরে আনছিলাম 10। এখন এফ এফ এর পরে কত? এফ এফ হচ্ছে, আমরা যদি এখানে লিখি 2 অঙ্ক বিশিষ্ট, এফ এফ হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তার মানে 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার পরে আমাদের আসবে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 100। এফ এফ এর পরে 100। তো তোমরা যদি এটা বলতে পারো, তাহলে একটু বলো তো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 7 এর পরে কত আসে? 77 এর পরে কত আসে? আমরা এখানে বেস, কিন্তু এখানে যদি আর দেই, এটা দিয়ে বেস বোঝায়, এটা দিয়ে আমাদের বেস বা ভিত্তি বোঝায়, বেস বা ভিত্তি বোঝায়। অর্থাৎ এখানে 8 থাকলে ব্র্যাকেটের বাইরে 8 দিয়ে বোঝায় যে এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমি একটু মুছে নেই। আমরা সেম ভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতি কত থেকে? 0 থেকে 0 1 2 3 4 5 6 7 7। অক্টালে এই 8টা, 0 থেকে 7, এই 8টা সংখ্যা নিয়ে, সরি, অঙ্ক নিয়ে গঠিত। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক। তার মানে 7 কে আমরা বলতে পারি এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরে 7 থাকলে আমরা বলতে পারবো 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তারপর আসবে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 77 এর পর হবে 100। আচ্ছা, তাহলে আমরা একটা প্রশ্ন দিই, একটু দেখো। যদি পরীক্ষায়, এটা নরমালি
আমাদের ক নাম্বারের প্রশ্নে আসে, আমাকে বলবে যে 78 বেস দিয়ে দিছি 8, সংখ্যাটি সঠিক নয় কেন? তোমরা তুলে রাখতে পারো সঠিক নয় কেন। অর্থাৎ 78 এই সংখ্যাটা, এই নাম্বারটা সঠিক নয় কেন? আমরা একটু যদি খেয়াল করি, তোমরা নিজেরাই বলতে পারবা। আমরা একটু যদি খেয়াল করি যে এখানে দেখবো 8 আছে, বেস কত? বেস হচ্ছে 8, ভিত্তি 8, মানে হচ্ছে অক্টাল। তো আমরা জানি, আমরা উত্তরটা একটু যদি বলি যে আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে মোট 8টা, অর্থাৎ 0 থেকে 0, 1 2 3 4 5 6 7। এর মধ্যে যেহেতু এখানে 78 আছে, 78 এর একক স্থানীয় অঙ্কে কি আছে? 8 আছে, যা অক্টাল সংখ্যা পদ্ধতিতে গ্রহণযোগ্য নয়। তার মানে এই সংখ্যাটা সঠিক নয়। কিন্তু আমাদের যদি এইভাবে দিয়ে 78 দিয়ে এখানে 10 দিত, এইটা কিন্তু আবার সঠিক, এই সংখ্যাটা সঠিক। বাট 78 আমরা যদি এইভাবে দিই, এইভাবে 78 হেক্সাডেসিমাল, অর্থাৎ 16 মানে কি হেক্সাডেসিমাল, এই সংখ্যাটাও সঠিক। কারণ আমরা জানি হেক্সাডেসিমাল 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, দেন হচ্ছে এ বি সি ডি ই এফ। তো আমরা যদি এটা লিখি ই এফ 10, এই নাম্বারটা সঠিক নয়। বাট ই এফ দিয়ে যদি আমি 16 দেই, তাহলে এই নাম্বারটা সঠিক। আচ্ছা, এইটা তোমরা একটু বইয়ে দেখলেই পারবা, এটা তো কঠিন কিছু না। আমরা দেখি একটু বাইনারি কিভাবে আমরা গণনা করব। তোমরা একটু মনোযোগী হও, কারণ হচ্ছে বাইনারিটা একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট আমি বলবো না, তোমাদের উপর। আমরা জানি কি বাইনারি, একটু মনোযোগ দাও। বাইনারি, বাইনারি বেস কত? 2। বাইনারির বেস 2, মানে এখানে 1 এবং 0, এই দুইটা অঙ্ক আছে। 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা এখানে নাই, সরি, অন্য কোনো অঙ্ক এখানে নাই। তার মানে আমরা সকল হিসাব 0 এবং 1 ধরে করব। আচ্ছা, আমরা 0, দেন হচ্ছে 1, তো 1 এর পর 2, 2 তো কিসে নাই? বাইনারিতে নাই। 3 এটাও নাই, 4 নাই, 5 নাই, 6 এটাও নাই, 7 এটাও নাই, 8 এটাও নাই, 9 এটাও নাই, দেন হচ্ছে 1 এর পর। তার মানে আমরা বাইনারিতে লিখতে পারি কত? 1 এর পর লিখবো 10, 1 এর পর 10। দেখো এখানে 10 এ 1 এবং 0 আছে। সেম ভাবে 10 এর পর আমরা 11 লিখতে পারবো। 10 এর পর আমরা কি লিখতে পারবো? 11। তার মানে 0 1, 1 এর পর 2 থেকে 9 পর্যন্ত আমরা লিখতে পারবো না। 9 এর পর 10 কেন লিখতে পারবো? 10 এ 1 এবং 0 আছে। এখন আমরা যদি এইভাবে আসলে মুখস্থ করি, তাহলে কি হবে? এইভাবে যদি আমরা মুখস্থ করি, তাহলে এখন আমি যদি 11 থেকে গণনা করি, 12 কি হবে? হবে না। 13 কি হবে? হবে না। 14 কি হবে? হবে না। এইভাবে আমরা এভাবে যদি গণনা করে বের করতে চাই, তাহলে 12 থেকে 99 পর্যন্ত গুনতে হবে, কোনো নাম্বারই হবে না। তো এরপর 99 পরে আসলে 100 হবে। তো 99 পরে যখন 100 হবে, এত গোনা তো আমরা পসিবল না। তো এর জন্য আসলে আমাদের সংখ্যা পদ্ধতি, আমরা সংখ্যা পদ্ধতি এই যে একটা নিয়ম দেখেছিলাম যে আমরা 0 এবং 1 কয়বার লেখা শেষ? একবার লেখা শেষ। এই কারণে এখানে 1 1 একের পরে আমরা বলছিলাম সংখ্যাগুলো আবার লিখবো 0 1, দেন বলছিলাম কি, এখন দেখো 1 লেখা শেষ, তার মানে কয়বার লেখা শেষ? 2বার লেখা শেষ। কয়বার লেখা শেষ? 2বার। আচ্ছা, আমরা কি হয়েছে 0 1 2 3, তার মানে 0 1, 2 জায়গায় আছে 10, 3 জায়গায় আছে 11, 3 জায়গায় আছে 11। তার মানে যখন বলছি একবার লেখা শেষ, এখানে 1 দিছি। আর যখন বলবো 2বার লেখা শেষ, তার মানে এখানে কত? 10 হবে। 10 10, কারণ এটা 0 1 2, 2 এর ভ্যালু দিতেছে। তো 10 10 এর পরে কত হবে? 10 10 0, দেন হচ্ছে আচ্ছা 10 0 10 1।
তার মানে 100 101। এখন এতটুক আসার পর তোমরা যদি পদ্ধতি ইউজ নাও করো তবুও পারবা। যেমন আমরা বলতে পারি দেখো এইটাও দুইবার লেখা শেষ, আমরা এইটাও দুইবার লেখা শেষ, অর্থাৎ একবার, দুইবার, তিনবার, তিনবার লেখা শেষ। এখন লিখবো আমরা 3, তো 3 মানে কি এখানে 11, তো আমরা এখানে লিখবো 11 11, কত দিব 0, আমরা এখানে দেব 0, দেন হচ্ছে 1। সেম ভাবে এইটা, এটা কি 1 1 1, এটা কি 1 1 1, তিনটা 1। আচ্ছা আমি যদি বলি বাইনারি সংখ্যা পদ্ধতিতে এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত, এইটা 1, এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা 1। তো দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত, এটা হবে কত 11। তো তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত 111। তো 111 এর পরে কত আসবে, বৃহত্তম সংখ্যার পর আসবে যে আমাদের 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা 1000। আমরা এইটাকে আবার আরেকভাবেও গণনা করতে পারি। যেমন এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, এটাই মানুষের গোলাই ফেলে, এটাই মানুষের গোলাই ফেলে। যেমন আমরা এখানে লিখতে পারি আরেকভাবে গণনা যদি করি 0 1, আমরা কি বলছি এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা শেষ, বৃহত্তম সংখ্যা। তো এক অঙ্ক বিশিষ্ট যেহেতু বৃহত্তম সংখ্যা শেষ, তার মানে এখন অবশ্যই আসবে দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, সরি ক্ষুদ্রতম সংখ্যা। যেমন আমরা ডেসিমেলে লিখতে পারতাম 0 1 2 3, এভাবে গিয়ে 9 পর্যন্ত যাওয়ার পর বৃহত্তম সংখ্যার পর আমরা 10, 10 হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, 100 হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, 1000 হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তো আমার এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা শেষ, আমি কি লিখবো এখানে দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তো দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা 10, 10 এর পরে অবশ্যই আমাদের আমরা একটু ভাবলেই পারবো যে 10 এর পরে 11 হবে, কারণ এখানে 1 আছে 1 আছে। তো 11 আবার হয়ে যায় কত, দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তো দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার পর আমরা কি কি করব, অবশ্যই তিন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যায় যাব। তো তিন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। তো 100 এর পরে আবার এইভাবে আসি না, 100 এর পরে এই যে 101, তো 101 এর পর এই যে 110, 110, 110 এর পর এই যে 111, 111। এখন দেখো কি হয়েছে, এটা হয়ে গেছে তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, এটা হয়ে গেছে কি তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, তারপর কত আসবে 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। সেম ভাবে এখন আসছে 1000, 1001, 1010, 1011, এরপরে 1100। এইভাবে এখন আমরা এই যে 1000 ঠিক রেখে এইভাবে আগাতে পারবো, দেন হচ্ছে আবার 10,000-এ যাবে। তো তোমরা এটা আমি বলবো যে বারবার কয়েকটা দিন 1 2 3 এই 3 4 দিন যদি প্র্যাকটিস করো আসলে আয়ত্তে চলে আসবে। এটা যে খুব মুখস্থর বিষয় এটা না, তোমার করতেই করতেই এই যে প্র্যাকটিস করতে করতে তোমার আয়ত্তের ভিতরে চলে আসবে। এবং তুমি যদি এই পদ্ধতিটা আসলে না জানো, মুখস্থ করে কোনো লাভ নাই, বিশ্বাস করো মুখস্থ করে কোনো লাভ নাই, তোমার পদ্ধতিটা জানতে হবে। সেম ভাবে যোগ বিয়োগ, এই ক্ষেত্রে তোমার পদ্ধতি জানতে হবে। একটা পদ্ধতি জানবা যে আমি প্রত্যেকটা কিন্তু সেম পদ্ধতিতে করছি। যেমন অক্টালে কি করছি, প্রত্যেকটা পদ্ধতি বলছি একবার লেখা শেষ 1 দিছি, দেন হচ্ছে আবার 0 1 2 এভাবে আগাইছি, দুইবার লেখা শেষ দেন 2 দিছি। এইটাই হচ্ছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতেই আমাদের কাজে লাগে। আচ্ছা এখন তাহলে আমরা দেখব যোগ কিভাবে করে। তো আমরা ছোটবেলা সবাই আমরা কম বেশি যোগ ক্লাস 1 2 তে মানে শিখে ফেলছি পূর্ণাঙ্গভাবে, কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত জানি না কথাটা বলবো না যে যোগের নিয়মটা কি, অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে আমরা যোগের নিয়মটা কি আমরা সবাই মোটামুটি জানি, বাট অন্য যখন সংখ্যা পদ্ধতি আমরা নিয়ে আলোচনা করব তখন ওইটাতে প্রয়োগ করতে পারি কিনা এটাই হচ্ছে দেখার বিষয়।
আচ্ছা আমি একটু দেখি সংখ্যা পদ্ধতির যুগ। তো আমরা প্রথমে যেটা পারি ওইটা নিয়ে একটু দেখি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি, তো দশমিক সংখ্যা পদ্ধতি আমরা যদি বলি 129, এটা দশমিকের এই যে এটা হচ্ছে বেজ, বারবার বলতেছি এটা হচ্ছে বেজ 10। আর 129 আমি বললাম 383, 383 এইটাও কি দশমিকের। তো এইটাকে যদি আমরা যোগ করি, একটু কষ্ট করে তোমরা সব সময় হাতে গণে করবা। হাতে গোনার একটা বেনিফিট পাবা, একটু পরে বুঝতে পারবা বা পরবর্তী ক্লাসে বুঝতে পারবা যখন অন্যান্য সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। ওই যে আমরা ক্লাস 1-এ ফিরে যাই, যে আমরা যেমন হাতে গণে যে 5 আর 4 কত, 5 5 থেকে ধরতাম 5 6 7 8 9, অর্থাৎ 5 থেকে 4 ঘর আগাতাম। সেম ভাবে আমরা করব। এটার ক্ষেত্রে কিন্তু আমাদের দশমিকের ক্ষেত্রে আমরা বলতে পারি 9 আর 3 12, 12 আর 2, এইভাবে না, আমরা প্রত্যেকটাই হাতে গুনে করব। 9 9 আর 3 কত, অর্থাৎ 9 9 10 11 12। তো আমরা এখানে 12 লিখবো, 12 কত বসছে 2। আমি এটা বারবার বলতেছি, এটা কেন দেখাইতেছি, পদ্ধতিটা জানো। অর্থাৎ 12 হয়েছে এই কারণে যেহেতু 2 অঙ্ক আসছে, আমরা ডানের অঙ্কটা অর্থাৎ একক স্থানীয়টা আমরা এখানে বসাবো 2। আর দশক স্থানীয় যে 1 ছিল এইটা পরবর্তীতে যোগ হবে, পরবর্তীতে এই লাইনে যোগ হবে। অর্থাৎ 8 আর 2, 8 এখানে 8, সরি এখানে 8 9 10, 10 আর হাতের 1 11। তো এই যে 11, 11 ডানেরটা এখানে বসবে। দেন হচ্ছে এখানে কত, এখানে হচ্ছে 1 1 এইখানে এসে যোগ হবে, অর্থাৎ 3 3 আর 1 4, 4 আর 1 5। এই যে প্রত্যেকটা নিয়ম, বিশ্বাস করো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি সেম নিয়মে কাজ করে। আমাদের জাস্ট জানতে হবে সংখ্যা পদ্ধতির গণনার ক্ষেত্রে। যেমন আমরা বলতেছি 7 এর পরে 5 আর 4 কত, আমি বলতেছি 5 6 7 8 9। বাট আমি যদি এটা অক্টালে গিয়ে বলি যে 5 আর 4 9, 5 6 7 8, এই যে অক্টালে 8 নেই, আমাদের তখন বলতে হবে 10। অর্থাৎ যে আমাদের সিরিয়ালটা আছে ওই সিরিয়াল অনুসারে আমাদের হাতে গণে বের করে ফেললেই হবে। আচ্ছা তাহলে আমরা একটা অক্টাল দেই, অক্টালের যুগ, এটা একটু মুছে দেই। সেম নিয়মেই আমি একটা অক্টালের যোগ করি। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টালের বেস কত 8। আমি বললাম 135, এটা অক্টালের। আর 365 না 67 দিলাম। এখন আমরা দেখি অক্টালের যুগের ক্ষেত্রে কি হয়। অক্টালের যুগটা জানার আগে আমরা আবার অক্টালের সিরিয়ালটা লিখি। 0 ছিল, দেন হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 এর পরে কত ছিল, যে এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা শেষ, দেন ছিল 10 11 12 13 14 15। ঠিক আছে, এতটুকু পর্যন্তই জানি। এখন আসি আমরা 5 আর 7 আর 5 কত যোগ করি আমরা একটু। 5 আর সরি 7 আর 5 কত, তো 7 আর 5 কত আমরা হাতে গুনবো। 7 এর পরে কি 8, এবার আর গোনার কোনো দরকার নাই। দেখো 7 এর পর হচ্ছে 10, তার মানে আমরা 7 থেকে 5 ঘর গুনবো 10, এই যে 10 11, এই যে 11 12 13 14, অর্থাৎ 7 এবং 5 হচ্ছে 14। তো আমি লিখলাম এখানে 14। 14 আমি বলছিলাম একক স্থানীয় অঙ্ক কেটে আনবো, একক স্থানীয় অঙ্ক কেটে এখানে বসালাম। দশক স্থানীয় যে অঙ্কটা ছিল অর্থাৎ বাম পাশেরটা, এটা হাতে রইলো, এখানে যোগ হবে 6 আর 3। দেখো 6 এখানে আছে, 6টা এখানে আছে, আমি এখানে একটু মুছে দেই। 6টা এখানে আছে, এখান থেকে কয় ঘর যাবে, 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 6 আর 3 11। হাতের ছিল 1, হাতের ছিল
এক, তার মানে 11 আর 1 12। এই 12 12 হবে দুইটা এখানে বসবে, 12 2। দেখো আমরা যে সংখ্যা পদ্ধতি দশমিকে গণনা করতাম ছোটবেলা, সেম নিয়ম, বাট আমরা নিয়মটা আসলে ইউজ করতে জানি না। তো এখানে 12 ছিল, তো হাতে ছিল 1, 3 আর 1, দেখো 3 আর 1 4, ওই যে 3 আর 1 4, 4 আর হাতের 1 5, 4 আর হাতের 1 5। এটাই হচ্ছে অক্টালের যুগ। সেম ভাবে আমরা হেক্সাডেসিমেলের যুগ আর বাইনারি যুগ সেম, বিয়োগ সেম। তাহলে তোমাদের আমি বলবো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। তোমরা এই রিলেটেড যতগুলা পারো তোমরা প্র্যাকটিস করবা। মনে রাখবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, ধন্যবাদ।